সকল যুদ্ধাপরাধীদের রায় দ্রুত কার্যকর করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ 10 মহররম, পবিত্র আশুরা। মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র আশুরা। পদ্মা সেতু ও নদী শাসন কাজের তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ চূড়ান্ত করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। খুলে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নতুন করে নির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এবং খুলনা আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে তামিম সাকিবের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদে সঙ্গে আছে আমি ফৌজিয়া দেওয়ান। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের ওয়াদা ছিল জনগণের কাছে, ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার করব। সেই বিচার শুরু হয়েছে। রায় আমরা কার্যকর করতে শুরু করেছি। বাংলার মাটিতে প্রত্যেকটা রায় কার্যকর করব ইনশাআল্লাহ। সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। জেল হত্যা দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, তিনি শুধু অবৈধ করেন। আসলে আয়নায় চেহারা দেখলে নিজেকে অবৈধই মনে হবে। কারণ অবৈধভাবে হত্যা ষড়যন্ত্রের মধ্য দিয়ে জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন। অবৈধভাবে ক্ষমতা দখলের মধ্য দিয়েই বিএনপির জন্ম হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, 5 জানুয়ারি নির্বাচন করতে খালেদা বাধা দিয়েছেন। নির্বাচনে না গিয়ে তিনি যে ভুল করেছেন, জনগণ তার মাসুল দেবে কেন? শেখ হাসিনা বলেন, কাগজে খবর বেরিয়েছে যুক্তরাষ্ট্রে কংগ্রেসের 25% আসনে কংগ্রেস সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাহলে কি তিনি যুক্তরাষ্ট্রে কংগ্রেসকে অবৈধ বলবেন? প্রধানমন্ত্রী বলেন, আমাদের পার্লামেন্টের স্পিকার ডক্টর শিরিন শারমিন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন। সারা বিশ্বের স্পিকার ও সংসদ সদস্যরা তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। যদি অবৈধ হবে তাহলে তারা বাংলাদেশের সংসদ সদস্যের ভোট দিলেন কেন? সারা বিশ্ব আমাদের স্বীকৃতি দিয়েছে, আর তিনি অবৈধ বলছেন। জাতির জনক বঙ্গবন্ধু ও 4 জাতীয় নেতাকে হত্যার পর বাংলাদেশের ইতিহাস বিকৃতির চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসিয়েছেন জিয়াউর রহমান। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন। জেনারেল এরশাদ ওই খুনিদেরকে মদত দিয়েছে। কর্নেল ফারুক, যার আজকে খুনির দায়ে ফাঁসি হয়েছে, তাকে জেনারেল এরশাদ দল করার সুযোগ দিয়েছিল এবং রাষ্ট্রপতির প্রার্থী হবার সুযোগ করে দিয়েছিল। যাকে আমরা স্পিকার হিসাবে নির্বাচিত করেছি, তিনি কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। আইপিইউ তার চেয়ারপারসন নির্বাচিত হয়েছে এই সংসদেরই নির্বাচিত সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। অবৈধ যদি হবে তো তারা বাংলাদেশের পার্লামেন্টের সংসদ সদস্যকে ভোট দেবে কেন? এই জবাবটা খালেদা জিয়া কি জাতিকে দেবে? আগামীতে এই যে একটার পর একটা বিচারের রায় হবে, ইনশাআল্লাহ প্রত্যেকটা বিচারের রায় আমরা এই মাটিতে কার্যকর করব ইনশাআল্লাহ। আজ 10 মহররম, পবিত্র আশুরা। মুসলিম বিশ্বে এ দিনটি ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে পালন করা হয়। মহররম মাসের 10 তারিখ বা আশুরা ব্যাপক পরিচিতি লাভ করেছে ঐতিহাসিক কারবালার সে হৃদয় বিদারক ঘটনার কারণে। 680 খ্রিস্টাব্দের 10 মহররম হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করার জন্য, হক ও ইনসাফ প্রতিষ্ঠা করতে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে আত্মত্যাগে এবং আত্মোৎসর্গের যে অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেন, তা পৃথিবীর মানুষকে যুগ যুগ ধরে ন্যায় সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা জুগিয়ে আসছে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে। কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সকলকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা যোগায়, সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা যোগায়। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, ফিরে এলো আজ সেই মহররম মাহিনা, ত্যাগ চাই মার্সিয়া ক্রন্দন চাহিনা।
কবির এ উচ্চারণে আশুরায় ত্যাগের মহিমায় ভাস্বর হওয়ার তাগিদ লক্ষ্য করা মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও আজ যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হবে। আজ সরকারি ছুটির দিন। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশব্যাপী বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবার পৃথক বাণী দিয়েছেন। এ দিবস উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক আজ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। আজ সংবাদপত্র অফিসগুলোতে ছুটি পালিত হবে। বাংলাদেশ বেতার ও টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি রেডিও টিভি চ্যানেলেও এ দিনের তাৎপর্য নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। মূল পদ্মা সেতু ও নদী শাসন কাজের তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ চূড়ান্ত করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সোমবার রাজধানীর সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের ওভারসিজ প্রজেক্ট ডিভিশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং ৬টি কোম্পানির পক্ষে নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন ওভারসিজ প্রজেক্ট ডিভিশনের টিম লিডার চুনাম মিন ৩৮৩ কোটি ১৫ লাখ টাকার চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত খবব লি ইয়ং, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কবির আহমেদ, স্থানীয় কারিগরি মূল্যায়ন কমিটির প্রধান ডক্টর জামিলুর রেজা চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সরকারের একটি বৃহত্তম অবকাঠামো প্রকল্প। ঢাকা থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এ সেতু পদ্মা নদীর মাওয়া পয়েন্টে বাংলাদেশের কেন্দ্রীয় অঞ্চলের সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের মাধ্যমে মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী এবং ফরিদপুর জেলার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে। এ সেতুটি দক্ষিণাঞ্চলের ১৯টি জেলার সঙ্গে ঢাকা সহ পূর্বাঞ্চলের যোগাযোগ স্থাপন নিশ্চিত করবে। পদ্মা সেতু হলে এটি হবে এশিয়ান হাইওয়ে রুট H1 এর অংশ। এ সেতু বাংলাদেশের অভ্যন্তরীণ যোগাযোগ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পটির বাস্তবায়ন সম্পন্ন হলে ১.২৩% জিডিপি বৃদ্ধি পাবে। পদ্মা সেতু নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট ভূমি অধিগ্রহণ, হুকুম দখল, ভূমি উন্নয়ন এবং পুনর্বাসনের কাজ প্রায় শেষের দিকে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। যুদ্ধাপরাধের রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামীর হরতালের কারণে বুধ ও বৃহস্পতিবারের জেএসসি-জেডিসি পরীক্ষাও পিছিয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৫ নভেম্বরের পরীক্ষা আগামী ১৯ নভেম্বর এবং ৬ নভেম্বরের পরীক্ষা আগামী ২০ নভেম্বর হবে। ২ দিনই পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এক জরুরি সভায় এই তারিখ ঠিক করা হয় বলে এতে জানানো হয়। বুধবার জেএসসিতে ইংরেজি প্রথম পত্র ও জেডিসিতে আরবি প্রথম পত্র এবং বৃহস্পতিবার জেএসসিতে ইংরেজি দ্বিতীয় পত্র ও জেডিসিতে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। জামায়াতের হরতালের কারণে এর আগে রবি ও সোমবারে জেএসসি-জেডিসির ৫টি পরীক্ষা পিছিয়ে যায়। এ নিয়ে এবারে জেএসসি-জেডিসির মোট ৯টি বিষয় পরীক্ষা পিছিয়ে গেল। হরতালের কারণে পিছিয়ে যাওয়া জেএসসি-জেডিসির ২ নভেম্বরের পরীক্ষা ৭ নভেম্বর এবং ৩ নভেম্বরের পরীক্ষা আগামী ১৪ নভেম্বর নেওয়া হবে। ঢাকার ধামরাই উপজেলায় বাস ও লরির সংঘর্ষের পর মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সকাল ৭টার দিকে বাথুলি সেতুর ওপরে এ দুর্ঘটনায় বাসের প্রায় ১৫ যাত্রী আহত হন। ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার জানান, যাত্রীরা সামান্য আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সকালের দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া মানিকগঞ্জগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ কিছুটা দুমড়ে যায়। ওই লরির পিছনের চাকা ফেঁসে যায় এবং সেটি বাঁকা হয়ে পথ আটকে দাঁড়ায়। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর রেকার দিয়ে লরিটি মহাসড়কের একপাশে সরিয়ে নেওয়া হলে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এতে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে কয়েকশো যানবাহন আটকা পড়ে। লরিটি সরানো হলে ধীরে ধীরে সেগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য বিদ্যাপীঠ রানী শঙ্কৈল ডিগ্রি কলেজে পরিদর্শন করেন সংরক্ষিত ৩০১ আসনের মহিলা এমপি সেলিনা জাহান লিটা।
এ ব্যাপারে কলেজ হলরুমে শিক্ষকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে সংরক্ষিত ৩০১ আসনের মহিলা এমপি সেলিনা জাহান লিটা প্রধান অতিথি হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সমাজ সেবামূলক কাজের যোগ্যতা অর্জনের উপর তাগিদ দেন। অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক শাহজাহান আলী সহ শিক্ষক প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। কলেজে শিক্ষার মান বৃদ্ধি পাওয়ায় জাতীয় সংসদ প্রতিনিধি সেলিনা জাহান লিটা প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষক মণ্ডলীর প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের উন্নতি কামনা করেন। প্রিন্সিপাল চলে গেছেন, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল গেছিলেন, প্রিন্সিপাল আপনি ধরে দায়িত্ব পাচ্ছেন। আমার মনে হয় একটা তো এই পিছিয়ে থাকা চলবে না, নতুন আমাদের অনেক টিচার এসছেন এখানে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের দক্ষিণ অঞ্চলে ব্যাংকিং খাতের সম্প্রসারণে নজর দেওয়া হয়েছে। ব্যাংকিং খাত যত সম্প্রসারণে হয়, দেশের অর্থনীতি ততই গতিশীল হয়। এতে ব্যবসায়ীদের আর্থিক ঝুঁকি কমে যায়। সোমবার বিকাল ৪টায় সাতক্ষীরায় সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ২৬তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডক্টর মশিউর রহমান বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেকার সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশে শিল্প খাতে নতুন উদ্যোক্তা তৈরির প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ চিংড়ি চাষের দিকে ঝুঁকছে। এ চিংড়ি বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, যার সিংহভাগই খুলনা বিভাগ থেকে রপ্তানি হয়। এই আয় এই অঞ্চলের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম ২০ থেকে ২৫ ভাগ কমে গেছে। এতে দেশের মুদ্রাস্ফীতি স্থিতিশীল থাকবে, বিনিময় হারও স্থিতিশীল থাকবে, ফলে ব্যাংকিং সেক্টর সম্প্রসারিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক মনসুর আহমেদ, সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এস.এম. আমজাদ হোসেন, সাবেক মন্ত্রী ডক্টর আফতাবুজ্জামান ও সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাসের হোসেন। ব্যাংকের চেয়ারম্যান বলেন, এই অঞ্চলের মানুষের কথা চিন্তা করেই আমি নতুন নতুন শিল্প কারখানা গড়ে তোলার চেষ্টা করছি। এই প্রচেষ্টায় সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের অগ্রণী ভূমিকা পালন করবে। ভোলায় মেঘনার ভাঙনের ফলে একদিকে যেমন বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, রাস্তাঘাট, তেমনি ভাঙনের হাত থেকে রক্ষা পায়নি অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান। দেওয়ার কারণে আমাদের বিদ্যালয়ে ২৬০ জন ছাত্রছাত্রী ছিল। নদী গর্ভে ভেঙে যাওয়ার কারণে অনেক ছাত্রছাত্রী আমাদের এখান থেকে চলে গেছে এবং যে ছাত্রছাত্রী আছে তা নিয়ে আমরা বাজারের একটি টলঘরের ভিতরে খোলা আকাশের নিচে ছাত্রছাত্রীদেরকে পড়ালেখা শিক্ষা দিতেছি। নদী ভাঙনের ফলে গত ২ বছরে প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভোলার সদরের বিচ্ছিন্ন জনপদ রামদাসপুরের মাধ্যমিক বিদ্যালয় প্রাথমিক মেঘনা নদীতে গর্ভে বিলীন হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা ক্লাস করছে খোলা আকাশের নিচে। নতুন ভবন নির্মাণ না করায় চরম ভোগান্তি নিয়ে বিদ্যালয়ে এসে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষার্থীরা। এতে করে যেমনি করে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার প্রস্তুতিও নিতে পারছে না শিক্ষার্থীরা। নতুন ভবন নির্মাণের ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ শিক্ষকদের। আচ্ছা, আমাদের ভোলা নদী শিকুস্তি দ্বীপ জেলা ভোলা, এখানে মনপুরা, চরপেশন, ভোলা, বরানউদ্দিন সব জায়গায় নদীর পানি যখন বেশিভাবে প্রবাহিত হয় তখন নদীর ভাঙনের তীব্রতা বেড়ে যায়। তীব্রতার ফলে আমাদের নদীর নিকটবর্তী যে স্কুলগুলি আছে, প্রাইমারি, মাধ্যমিক এবং স্কুল, কলেজ, এগুলি নদী ভাঙনের মধ্যে পড়ে। তখন নদী ভাঙনের কিছু যে সমস্ত জায়গায় আমাদের ভবন জরুরি ভিত্তিতে তৈরি হচ্ছে না, অথচ নদী শিকুস্তির মধ্যে চলে যাচ্ছে, ওইগুলির জন্য আমরা পার্শ্ববর্তী সুবিধাজনক মসজিদের বা মাদ্রাসায় বা প্রাইমারি স্কুল ভবনে ওইগুলি ক্লাস পরিচালনা করার জন্য আমাদের কমিটির মাধ্যমে আমরা সক্রিয়ভাবে চেষ্টা করি এবং ওইভাবে ক্লাসগুলি পরিচালিত হয়ে আসতেছে। এইভাবে সাময়িকভাবে সমস্যার সমাধান করা হয়। আমাদের ভোলা প্রতিনিধি জুয়েল সাহা জানায়, মেঘনার
ভাঙনের কবলে নদীগর্ভে বিলীন হয় ভোলার দক্ষিণ রাজাপুর মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তাই স্থানীয় বাজারে ঝুপড়ি ঘরে চলছে বিদ্যালয়ের পাঠদান। নেই শ্রেণীকক্ষ, নেই পড়ার কোনো ব্যবস্থা। অন্যত্র বিদ্যালয় নির্মাণ না হওয়ায় ভাঙন কবলিত বিদ্যালয়সমূহের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। নদী বেষ্টিত হওয়ায় প্রায় সব মৌসুমে নদী ভাঙনের শিকার হচ্ছে এই উপকূলের বাসিন্দারা। মেঘনার ভাঙনের কবলে গত 2 বছরে জেলার 7টি উপজেলার প্রায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যায়। এর মধ্যে অধিকাংশই শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন চরাঞ্চলের। ভাঙনের ফলে হাজার হাজার শিশু শিক্ষার্থীর শিক্ষা জীবনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভাঙনের শিকার পাকা বিদ্যালয়গুলো শিশু শিক্ষার্থীরা বর্তমানে টিনের চালাঘরে ক্লাস করছে। বিদ্যালয়ের পাশাপাশি নদীগর্ভে বিলীন হয়েছে অনেক পরিবারের বসতবাড়ি। আসন্ন পিএসসি, জেডিসি ও এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। শিগগিরই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষার্থীদের। নদীতে আমাদের স্কুল ভাঙা হয়ে গেছে, এখন আমরা কোথায় পড়াশোনা করব, কিভাবে ক্লাস নিব আমাদের স্যাররা? আমরা সেজন্য নিশ্চিত আছি, আমাদের সমাপনী পরীক্ষা কোথায় আমরা জানি না। নদীতে স্কুল ভাঙা নিয়ে যাওয়ার কারণে আমাদের লেখাপড়া করতে খুব কষ্ট হয়। আমরা একটি ভাঙা বিদ্যালয়ে লেখাপড়া করতেছি, আমাদের সামনে জিএসসি পরীক্ষা, তাই আমরা সরকারের কাছে একটি নতুন বিদ্যালয় করার জন্য আবেদন করি। আমাদের স্কুল মেঘনা নদীতে ভেঙে নিয়ে গেছে, সেজন্য আমরা এখন খোলা আকাশের নিচে পড়াশোনা করতেছি। সেই জন্য আমরা সরকারের কাছে আমরা সাহায্য চাই, যেন আমাদেরকে আবার নতুন একটা স্কুল দিন। 13টা প্রাইমারি স্কুল ছিল, এই প্রাইমারি স্কুলগুলি নদীতে বিলীন হয়ে চলে গেছে। এখন আমরা এই পোলামানের যে পড়ালেখা করাইব তার কোনো নির্দিষ্ট কোনো জায়গা নাই। খোলা আকাশের নিচে এই স্কুলগুলি আমরা পরিচালনা করতেছি। এই পোলাপানের পড়ালেখার কোনো পরিবেশ নাই বললেই চলে, খোলা আকাশের নিচে। তবুও আমরা সরকারি প্রাইমারি স্কুল, আমাদের কর্তব্য স্কুলের পোলাপান যাতে পড়ালেখা করতে পারে। আমাদের রাজাউর মাধ্যমিক বিদ্যালয়টি নদীর গর্ভে ভেঙে গেছে। আমরা এখন একটি ভাঙ্গা টিনের ঘরে লেখাপড়া করাইতেছি ছাত্রছাত্রীদেরকে। আমাদের বিদ্যালয়ের এই টিনের ঘরে দিয়ে পানি ভরে রৌদ্রের তাপে ছাত্রছাত্রীরা সহ্য করতে পারে না। আমাদের একটি নতুন। এবার মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নতুন করে নির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা বিশ্ব বাণিজ্য কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। নতুন এই বিশ্ব বাণিজ্য কেন্দ্রের ভবন একটি। আগের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছিল টুইন টাওয়ার, অর্থাৎ 2 ভবনের। 13 বছর আগে 11 সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় নিউ ইয়র্কের সেই টুইন টাওয়ার। সোমবার নতুন নির্মিত 104 তলার এই ভবন আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। নিউ ইয়র্কের ম্যানহাটন স্কাইলাইনকেও ছাড়িয়ে গেছে এই ভবন। এটি এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু ভবন। এটি নির্মাণ করতে সময় লেগেছে 8 বছর। ব্যয় হয়েছে প্রায় 400 কোটি মার্কিন ডলার। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণ শেষে ভবন পুনর্নির্মাণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক প্যাট্রিক ফই এক বিবৃতিতে আনন্দ প্রকাশ করে বলেন, নিউ ইয়র্কের আকাশ আবার পূর্ণ হয়ে গেল। তিনি বলেন, নিউ ইয়র্কের বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের জন্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ফের খুলে দেওয়া বড় ধরনের মাইলফলক। তিনি এ ভবনকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপদ অফিস বিল্ডিং হিসেবে উল্লেখ করেন। যে স্থানে টুইন টাওয়ার দাঁড়িয়েছিল সেই একই স্থানে 16 একর জমির কেন্দ্রস্থলে নির্মিত হয়েছে এ ভবন। নিউ ইয়র্ক ও নিউ জার্সি নগরীর বন্দর কর্তৃপক্ষ এই ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্বত্বাধিকারী। এই ভবনের সঙ্গে থাকছে 9/11-এ নিহতদের স্মরণে স্মৃতিসৌধ ও জাদুঘর। এছাড়া সবাই যাতে ভবনের ছাদে উঠে নিউ ইয়র্ক শহরের সৌন্দর্য উপভোগ করতে পারে সে ব্যবস্থাও রাখা হয়েছে। 2001 সালের 11 সেপ্টেম্বর সন্ত্রাসীদের বিমান হামলায় ধ্বংস হয়ে যায় নিউ ইয়র্কের টুইন টাওয়ার খ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এ ঘটনায় নিহত হয় প্রায় 3000 মানুষ, আহত হয় 6000-এরও বেশি। হতাহতদের মধ্যে বাংলাদেশীও ছিলেন কয়েকজন। এবার মিলেনিয়াম খেলার সংবাদ। বাংলাদেশ ও
জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা মঙ্গলবার সকাল 9:30টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হয়েছে। সোমবার প্রথম দিন টসে জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ রান খরা কাটিয়ে সেঞ্চুরি করে আউট হয়েছেন তামিম ইকবাল। এবার সেঞ্চুরি করলেন সাকিব আল হাসানও। নিষেধাজ্ঞা থেকে ফিরে ঢাকা টেস্টে বল হাতে চমক দেখালেও ব্যাটিংয়ে ছিলেন ব্যর্থ। খুলনা টেস্টে ব্যাট হাতেও জ্বলে উঠলেন দেশসেরা এক ক্রিকেটার। 106 রানে অপরাজিত রয়েছেন সাকিব আল হাসান। 156 বলে করেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। অপর প্রান্তে রয়েছেন শুভাগত হোম। তিনি 2 রানে অপরাজিত রয়েছেন। খুলনা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 133 ওভারে 5 উইকেটে 336 রান। 11 রান করে আউট হয়েছেন অধিনায়ক মুশফিক। এর আগে সোমবার প্রথম দিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। 3 উইকেটের খরচায় 193 রান তুলে প্রথম দিন শেষ করে টাইগাররা। সারাদিন উইকেটের এক প্রান্ত আগলে রাখেন তামিম। তিনি 250 বল মোকাবিলায় 6টি চারের মারের সাহায্যে 74 রানে অপরাজিত ছিলেন। মঙ্গলবার দ্বিতীয় দিনে করেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। 332 বল মোকাবেলা করে করেন 109 রান। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সকল যুদ্ধাপরাধীদের রায় দ্রুত কার্যকর করা হবে, সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ 10 মহরম, পবিত্র আশুরা। মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র আশুরা। পদ্মা সেতু ও নদী শাসন কাজের তদারকির জন্য পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ চূড়ান্ত করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। খুলে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নতুন করে নির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এবং খুলনা আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে তামিম সাকিবের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন millenniumtv.net-এ। সঙ্গেই থাকুন মিলেনিয়ামের।